সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়? এটি তো আপনাদের সবথেকে বড় প্রশ্ন। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই। আপনি যত খুশি তত টাকা রাখতে পারেন। তবে টাকা রাখার কারণে ট্যাক্স লাগে না। সেই টাকার উপর যে সুদটি বা ইন্টারেস্ট আপনি পাবেন তার উপর ট্যাক্সের নিয়মও প্রযোজ্য হতে পারে। এবার এর উপরেও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো আপনাদের আমি এক এক করে বোঝাবো এবং উইথ হ্যান্ড মানে আপনাদের আমি একদম হাতে লিখে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কখন আপনাদেরকে টিডিএস কাটা হবে বা ট্যাক্স দিতে হবে। কত টাকা রাখলে ১০,০০০ টাকা ইন্টারেস্ট হয়, যেটা একটু আগে আমি বললাম। এই যে ১০,০০০ টাকা ইন্টারেস্ট, এটা কত টাকা রাখতে পারবেন আপনারা সেভিংস অ্যাকাউন্টে? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। ১০,০০০ টাকার উপরে আসলে টিডিএস কাটা হয়, তাহলে কত টাকা অবধি রাখতে পারবেন? দেখুন, এখানে আপনারা যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ইন্টারেস্ট রেট ধরি, তাহলে কিন্তু এখানে আপনি ৩% যদি ধরেন, তাহলে আপনারা ম্যাক্সিমাম ৩,৩৩,০০০ টাকার মতো রাখতে পারবেন। হ্যাঁ, ৩,৩৩,০০০ টাকার মতো আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন, এটাই বলা হয়েছে। এবার যদি আপনারা ইন্টারেস্ট রেট একটু বেশি পান, কত ইন্টারেস্ট রেট 4% পান, এবার সেভিংস অ্যাকাউন্টে 4% কে দেয়? আপনারা পোস্ট অফিসে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা 2,50,000 টাকা কিন্তু রাখতে পারবেন। কোথায় রাখতে পারবেন? সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন। তো এটাই হলো আসল কথা। মোটামুটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে যদি আপনারা 3% ইন্টারেস্ট রেট পান আপনার সেভিংস অ্যাকাউন্টে, তাহলে 3,33,000 টাকার মতো রাখতে পারবেন। আর যদি আপনারা 4% ইন্টারেস্ট রেট পান, তাহলে 2,50,000 টাকা রাখতে পারবেন। এবার যদি আপনি 3%-এর আরও কম পান, তাহলে আপনি আরও বেশি টাকা রাখতে পারবেন। 4,00,000 টাকার মতো রাখতে পারবেন, 4,50,000 টাকার মতো রাখতে পারবেন। মোটামুটি আপনারা একটা আইডিয়া ধরে নেবেন যে 2.5 থেকে আপনারা 3.5-এর মধ্যে যদি রাখেন, তাহলে আপনাদের কোনোভাবেই ট্যাক্স বা টিডিএস কোনো কিছু কাটা হবে না। যেটা ইন্টারেস্ট পাবেন সেভিংস অ্যাকাউন্টের ওপর, তার উপর কাটা হবে না। তারপরে এখানেও কিছু প্রশ্ন রয়েছে, এই যে 10,000 টাকা যে ইন্টারেস্ট পাবো, তার উপরেই কি ট্যাক্স কাটা হবে? দেখুন, 10,000 টাকার উপরে যে আপনি পাবেন, কথার কথা পেলেন, এবার 10,500 টাকা পেলেন। এই যে 10,000, মনে করুন এটা আপনি পেলেন 10,500 টাকা। এবার আপনার ইন্টারেস্ট দাঁড়িয়েছে বছরে 10,500 টাকা। আপনার এই যে 10,000 বাদ দিয়ে এই যে 10,500 টাকার কথা যে আমি বললাম, এখানে কত টাকা বেশি? এই 10,000 থেকে 500 টাকা বেশি, তাই তো? তাহলে এই 500 টাকার ওপর আপনাকে কি দিতে হবে? টিডিএস দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে যে আপনাকে 10,000 টাকার উপরে যেটা ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্ট অ্যামাউন্টের উপরেই দিতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বুঝিয়েছি। এবার আমি সেটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো এইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করে রাখেন, তাহলে আপনারা সেভিংস অ্যাকাউন্টের থেকে যেই টাকায় ইন্টারেস্ট পান না কেন, আপনাদেরকে 1 টাকাও ট্যাক্স বা টিডিএস কাটা হবে না। এবার টিডিএস যদি কোনো কারণে কাটা হয়, তার জন্য আপনারা কিন্তু আইটিআর ফাইল করে রিটার্নও পেয়ে যাবেন। চলুন এরপরে পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর ব্যাপারে এক এক করে আলোচনা করি। দ্বিতীয় প্রশ্ন যে রয়েছে, সেভিংস অ্যাকাউন্টে 5 লাখ, 10 লাখ বা 20 লাখ টাকা রাখলে কি ট্যাক্স লাগবে? না, শুধু টাকা জমা রাখার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। ট্যাক্সের বিষয়টি নির্ভর করে ওই টাকার উপর বছরে আপনি কত সুদ পাচ্ছেন তার উপর। আপনাদের যে এক্সাম্পলটা আমি একটু আগে বুঝিয়েছি, সেখান থেকে আপনারা হয়তো এটা বুঝে গেছেন যে আপনারা ম্যাক্সিমাম সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন এবং সেই হিসেবেই ট্যাক্সের হিসেব করা হয়। পুরোপুরি এটা ভ্যারি করে কোন ব্যাংক আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে তার উপর, সেই হিসেবে আপনি টাকা রাখতে পারেন। তার পরের প্রশ্ন, বছরে কত টাকা সুদ পেলে ট্যাক্স দিতে হয় না? যেটা আমি আবারও বলছি এবং আমি এক্সাম্পল দিয়েও বুঝিয়েছি। সাধারণ হিসেবে বা সাধারণ যারা জেনারেল রয়েছে, তাদের সেকশন 80 টিটিএ অনুযায়ী বছরে 10,000 টাকা পর্যন্ত কোনো ছাড় বা কোনো ট্যাক্স দিতে হয় না। মানে 10,000 টাকা পর্যন্ত আপনাদের ছাড় পাবেন যদি আপনারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন। তার উপরে যখনই ইন্টারেস্ট রেট চলে যাবে, তখন আপনাদের কিন্তু ট্যাক্স বা টিডিএস দিতে হবে। তাহলে এবার একটা প্রশ্ন আসে, সেকশন 80 টিটিএ কী? এটি জেনারেলদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে। এর মাধ্যমে আপনি ব্যাংক হোক বা পোস্ট অফিস, আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে যে সুদ আপনি বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এর ওপরে যখনই আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট চলে যাবে, তখনই কিন্তু আপনাদের কাছ থেকে টিডিএস কাটা হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, যেটা আমি আবার আপনাদেরকে খাতা কলমে বোঝাবো, যে এখানে আপনারা সব ব্যাংক মিলিয়ে কত টাকা পেতে পারেন বা সিঙ্গেল ব্যাংকে আপনি কত টাকা অবধি ছাড় পেতে পারেন। এবার চলে আসি সেকশন 80 টিটিবি। সেকশন 80 টিটিবিতে বলা হয়েছে এটি সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে। যেরকম 80 টিটিএ সাধারণ জেনারেলদের জন্য ছিল। পোস্ট অফিসে এফডি করান, আরডি করান ইত্যাদি থেকে যেটা আপনি সর্বোচ্চ সুদ পাবেন, সেখানে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি কর ছাড় পাবেন।
এবার আগে এটা ছিল শুধুমাত্র 50,000 টাকা, এখন সিনিয়রদের জন্য সেই ফেসিলিটি বাড়িয়ে করা হয়েছে 1,00,000 টাকা পর্যন্ত কর ছাড়। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে সিনিয়র সিটিজেনরা 80 টিডিভির আন্ডারে সুবিধা পাবে এবং সাধারণ জেনারেল যারা রয়েছে তারা পাবে 80 টিটি এর আন্ডারে। তাহলে আরেকটি বড় প্রশ্ন যেটা করে বা অনেকে একটা প্রশ্ন করে, সিনিয়র সিটিজেনদের জন্য কত টাকা পর্যন্ত সুদের ট্যাক্স ফ্রি? ওই যে বললাম 80 টিডিভির অনুযায়ী 1,00,000 টাকা পর্যন্ত সুদের ট্যাক্স ফ্রি। এবার সেটা কিন্তু সব ইন্টারেস্ট অ্যামাউন্ট মিলিয়ে, শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের নয়। এখানে আপনার রয়েছে এফডি, আরডি বা সেভিংস অ্যাকাউন্ট, অন্যান্য ইনভেস্টমেন্ট সব কিছু মিলিয়ে আপনারা 1,00,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। কমেন্টে আরেকটি প্রশ্ন পেয়েছিলাম, সেভিংস অ্যাকাউন্টে সুদ কি আইটিআরে দেখাতে হয়? হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদ ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে আইটিআরে দেখাতে হয়। যখন আপনারা ফিল করবেন তখন আপনারা ইনকাম ফ্রম আদার সোর্সে আপনার সেভিংস অ্যাকাউন্টে সুদটি দেখাবেন। সেই ক্ষেত্রে অনেক সুবিধা আপনারা ভবিষ্যতে কিন্তু পাবেন। এবং আপনারা যদি নিজেরা ফিল আপ না করেন আইটিআর, অন্য কাউকে দিয়ে করান, তাদেরকেও কিন্তু বলবেন যে আপনাদের সেভিংস অ্যাকাউন্টের সুদটা যাতে তারা তাদের বা আপনার আইটিআর ফাইলে দেখায়। এবার যে প্রশ্নটি রয়েছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কি সুদ কিভাবে হিসাব হবে? সব ব্যাংকের সুদ যোগ করে মোট সুদের পরিমাণ হিসাব করতে হবে। চলুন এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরুন আপনার 3টা ব্যাংক অ্যাকাউন্টে 3টি অ্যাকাউন্ট রয়েছে। ধরলাম এসবিআইতে একটা অ্যাকাউন্ট রয়েছে আপনার, এইচডিএফসিতে একটা অ্যাকাউন্ট রয়েছে আপনার, এছাড়াও আপনার একটা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এবার এখানে একটাই প্রশ্ন তো আপনাদের, যে যদি আমার 3টা ব্যাংকের অ্যাকাউন্ট ইন্টারেস্ট মিলিয়ে হবে না সিঙ্গেল? এবার ধরুন এখান থেকে আপনি ইন্টারেস্ট পেলেন 5,000 টাকা। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি যে ইন্টারেস্টটা পেলেন সেটা হলো 5,000 টাকার ইন্টারেস্ট পেলেন। ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নয়। আপনি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে এখান থেকে পেলেন 3,000 টাকা, হতেই পারে। আবার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি পেলেন মনে করুন 6,000 টাকা। তো সেই ক্ষেত্রে কী দাঁড়ালো, আপনার এই 5,000, 3,000 আর 6,000, 6, 7, 8, 9, 10, 14,000, তাহলে মোট যে ইন্টারেস্টটা আপনার দাঁড়ালো কত দাঁড়ালো? 14,000 টাকা, তাই তো দাঁড়ালো। তাহলে কিন্তু আপনার যেই টাকার উপর ট্যাক্স কাটা হবে বা টিডিএস কাটা হবে সেটা হলো 4,000 টাকা। কেন? আমরা আগেই কিন্তু ভিডিওতে বলেছি 10,000 টাকা অবধি আপনার কোনো টিডিএস বা ট্যাক্স কাটা হবে না। সেভিংস অ্যাকাউন্টে 10,000 টাকা ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর কোনো ট্যাক্স বা টিডিএস কাটা হবে না। কিন্তু এখানে কত হয়ে যাচ্ছে? 14,000 টাকা। তাহলে এই 4,000 টাকার ওপরই কিন্তু 10% আপনাকে ট্যাক্স দিতে হবে বা টিডিএস দিতে হবে। তার মানে কত দাঁড়াচ্ছে? 400 টাকা আপনাকে দিতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, আপনি 3টা ব্যাংক মিলিয়ে বললেন, যদি আমার 3টা ব্যাংক মিলিয়ে এই 10,000 টাকাই পার না হয় তাহলে কোনো ব্যাপার নেই, আপনার 3টা কেন 10টা ব্যাংক থাক, কোনো অসুবিধা নেই। 10টা ব্যাংক মিলিয়েও যদি আপনার 10,000 টাকা পার না হয় তাহলে আপনাকে কোনো 1 টাকারও ট্যাক্স বা টিডিএস কোনোটাই দিতে হবে না। এতক্ষণ জানলাম ট্যাক্সের ব্যাপারে। এবার বলা হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের উপর কি টিডিএস কাটা হয়? সাধারণত সেভিংস অ্যাকাউন্টে সুদের উপর ব্যাংক টিডিএস কাটে না, তবে সুদ আইটিআরে দেখিয়ে প্রযোজ্য হলে কর দিতে হয়। এটা কিন্তু মনে রাখবেন। সাধারণত আপনারা কিন্তু শুনবেন যে এফডি থেকে টিডিএস কাটা হয়, আরডি থেকে টিডিএস কাটা হয়, বা মিউচুয়াল থেকে টিডিএস বা আদার্স কোনো স্কিমে ইনভেস্ট করলে সেখান থেকে টিডিএস কাটা হয়। সাধারণত সেভিংস অ্যাকাউন্ট থেকে কাউকে শোনা যায় না যে টিডিএস কাটা হয়। যদি কাটা হয় তবে সুদ আইটিআরে দেখিয়ে প্রযোজ্য হলে কর দিতে হবে, এবং টিডিএস কাটা হলে সেটা যদি আপনার ইনকামের মধ্যে না পড়ে তাহলে সেই টাকাও আপনি রিটার্ন পেয়ে যাবেন। এরপর রয়েছে 15G, 15H ফর্ম দিয়ে কি সেভিংস অ্যাকাউন্টের ট্যাক্স বাঁচানো যায়? দেখুন এখন তো বর্তমানে 15G, 15H চলছে না, ফর্ম 1 to 1 চলছে। এগুলো দিয়ে শুধুমাত্র আপনি এফডি টিডিএস বাঁচাতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম কোনো ফর্ম এখন অবধি বের হয়নি বা প্রযোজ্য নয়। এই সব ফর্ম দিয়ে আপনারা শুধুমাত্র এফডি, আরডি, এগুলো এনএসসি, এগুলো টিডিএস বা ট্যাক্স বাঁচাতে পারবেন। কীভাবে 1 to 1 ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু আমরা ভিডিওতে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারেন। সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা রাখলে কি ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে? এরকম প্রশ্ন প্রচুর আসছে। দেখুন শুধু টাকা রাখার জন্য নয়, তবে বড় অঙ্কের লেনদেন যদি আপনি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে করেন বা আয়ের উৎস ব্যাখ্যা করতে না পারেন তাহলে কিন্তু আয়কর বিভাগ জানতে চাইবে যে আপনি এত টাকা পেলেন কোথা থেকে। তাহলে সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে কোনো ব্যাপার নেই, কিন্তু লেনদেন বেশি হলে বা একটা লিমিটের বাইরে হয়ে গেলে বা প্রচুর টাকা রইলো, তখন আপনার কাছ থেকে আয়ের উৎস চাইলো এবং আপনি বলতে পারলেন না আপনি এই টাকা কোথা থেকে পেয়েছেন, হিসাবে দিতে পারলেন না, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর প্রবলেমে পড়বেন এবং তখন কিন্তু টাকা পুরোপুরি সরকার নিয়ে নিতে বাধ্য হবে, আপনারা সেখান থেকে কিছুই পাবেন না। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যায়, কোন টাকার উপর ট্যাক্স লাগে এবং কত টাকা পর্যন্ত সুদ ট্যাক্স ফ্রি।
এবং সিনিয়র সিটিজেনদের জন্য আর কী কী অতিরিক্ত সুবিধা রয়েছে এই ট্যাক্স নিয়ে। তাহলে এই ভিডিও থেকে আপনারা এগুলো তো ক্লিয়ার হয়ে গেছে। যদি এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার।